আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো মাহফুজ রহমানের কিশোর উপন্যাস কং পাহাড়ি শয়তানি চতুর্থ পর্ব। সোমবার 6 অক্টোবর 2014। প্রদীপ আর নিউটন। বাহাদুরির ফল ভালো হলো না। গতকাল রাতে ঝিঝি পোকার ফ্রাই খেয়ে মজনু ভাই এখন বারবার প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। যতবার টয়লেটে যাচ্ছেন ততবারই দুশ্চিন্তায় তার কপালে ভাঁজ পড়ছে। দুশ্চিন্তা তার পেট নিয়ে নয়, আমরা চিঝি ঝর্ণায় যেতে পারবো কি পারবো না তা নিয়ে। এটা ঠিক, আমরা পড়েছি মহাঝামেলায়। মজনু ভাইকে ছাড়া চিঝি ঝর্ণায় যাবো কী করে? টয়লেটে বসলেই নাকি পৃথিবীর সবচেয়ে দারুণ বুদ্ধিগুলো মাথায় আসে। মজনু ভাইয়ের বেলায়ও তাই হলো। পঞ্চমবারের মতো টয়লেট থেকে ফিরে এসে বললেন, বাইয়া একখান বুদ্ধি হাইছি। কি বুদ্ধি? আন্নারা এই সাইডের কেয়ারে লই চিঝি ঝর্ণার্তন ঘুরি আইয়েন, আই বেগিন ফিট করি দিমো আডে নার লগে। ভুলু সেই সকাল থেকেই ছায়ার মতো আমাদের সঙ্গে আছে। ওকে নিয়ে আমরা গেলাম সঞ্জুকপাড়ার চায়ের দোকানটাতে। সেখানে গিয়ে তেমন কাউকে পেলাম না। ভোরের আলো ফোটার আগেই পাড়ার লোকজন কাজে বেরিয়ে পড়েছে। কম বয়সীরা পাড়ার এখানে সেখানে খেলছে, নয়তো টুকটাক কাজ করছে। মজনু ভাই চায়ের দোকানিকে বললেন, এক গো বাই, আন্নের বাতিজা ঘরে আসেনি? কই আর যাবে? কেতলি থেকে ছোট গ্লাসে চা ঢালতে ঢালতে দোকানি বললেন, কেন? মজনু ভাই লাজুক মুখে মাথা চুলকে বললেন, আর হ্যাডের বাইজে 12টা, অঙ্গা হেগুন 2 বাই যাইব চিঝি ঝর্ণায়। আই তো টয়লেটে যাইতে আইতে শেষ। আন্নের বাতি যায় যদি বাইয়া করে চিঝি ঝর্ণায় লই যাইতো হেলে বালা হইতো, আই হাতারে খুশি করি দিমো। দোকানি লোকটা আমাদের দিকে তাকিয়ে রোবটের মতো বিরতি নিয়ে 4টা শব্দ উচ্চারণ করলেন। ও আচ্ছা, বসেন দেখি। দোকানের পিচ্চি ছেলেটা দৌড়ে গিয়ে আমাদের চেয়ে 2-3 বছরের ছোট একটা ছেলেকে ডেকে আনলো। চেহারা দেখেই বুঝে ফেললাম এই হচ্ছে দোকানির ভাইপো। দোকানি তার ভাইপোকে বললেন, ও প্রদীপ, এই যে 2 ভাই যাবে চিঝি ঝর্ণায়। মজনু মিয়ার পেট ভালো না, তুই যা না একটু ওদের সাথে। মজনু ভাই আবার একই কথা মনে করিয়ে দিলেন, আই তোয়ারে খুশি করে দিমু বাতিজা। প্রদীপ নামের হাসি খুশি মুখের ছেলেটা বলল, আমি এমনিতেই খুশি আছি, আর খুশি করা লাগবে না। প্রদীপের কথায় মজনু ভাই দ্বিগুণ খুশি হয়ে বললেন, এই তো বাতিজার মতো কথা কইলা, আইও হরিচয় করি দি। তারপর আমরা প্রদীপের সঙ্গে পরিচিত হলাম। ওর নাকি এমনিতেই আর চিঝি ঝর্ণায় যাওয়ার কথা ছিল, সঙ্গে ওর বন্ধু নিউটনেরও যাওয়ার কথা। শুনে আমরা বললাম, দারুণ, নিউটনকে ডাকো তাহলে, ও এলেই বেরিয়ে। চা খেতে খেতে নিউটন চলে এলো। চোখ ছোট ছোট হলে কাউকে সবসময় হাসি খুশি দেখায় কি না কে জানে। এ কারণে হয়তো প্রদীপের মতো নিউটনকেও দেখে মনে হলো ছেলেটা বেশ হাসি খুশি। মুখের দিকে তাকালেই মনে হয় ছেলেটা কিছু একটা ভেবে খুব মজা পাচ্ছে আর পেটে পেটে হাসছে। হাসির কাণ্ডও অবশ্য ঘটল। আয়েশ করে বেঞ্চের উপর পা তুলে চায়ে চুমুক দিচ্ছিলেন মজনু ভাই। হঠাৎ মুখটা ভোঁতা করে উঠে দাঁড়ালেন, তারপর পেট চেপে ধরে দিলেন এক দৌড়। যেতে যেতে বললেন, বাইয়া বইয়ান, আজ যে টয়লেট যাইতে আইতে বাপের নাম ভুলি যামু। চা শেষ করতে করতে ভুলুকে আমরা পাউরুটি খাওয়ালাম। ওর সঙ্গে খাতির হয়েছে দেখে প্রদীপ বলল, ও কিন্তু খুব সাহসী, ওর ভয়ে এই পাড়ায় শিয়াল খাটাস পা রাখার সাহস পায় না। একবার তো একটা বুনো শুয়োরের 12টা বাজিয়ে দিয়েছিল। এ কারণে দেখবেন আমাদের এলাকার মুরগিগুলো ওকে খুব পছন্দ করে। ভুলুর কানটা আলতো করে মুচড়ে দিয়ে নিউটন বলল, আমরাও পছন্দ করি, কিন্তু ও আমাদের পাত্তা দেয় না। সোম বলল, আমাদের অবশ্য বেশ পাত্তা দিচ্ছে। আমি বললাম, আমরা কিন্তু ওর নাম রেখেছি ভুলু। প্রদীপ চোখ পিটপিট করে বলল, আরে ভাই, আমরা তোকে গুন্ডা বলে ডাকি। সোম হাসতে হাসতে বলল, এ কারণেই ও তোমাদের অত পাত্তা দেয় না, নাকি রে ভুলু? ভুলু লেজ নাড়িয়ে ঘেউ করে উঠল। চিঝি ঝর্ণার দিকে রওনা হওয়ার আগে মজনু ভাই হাত জোর করে ক্ষমাই চেয়ে বসলেন। আমাদের এভাবে একা ছেড়ে দেওয়ায় তার নাকি লজ্জা আর দুশ্চিন্তার অন্ত নেই। এমনিতে বেচারা কাহিল, তারপর এই পরিস্থিতিতে কী যে বলবেন তার ভাষাই খুঁজে পাচ্ছেন না। আমরা উল্টো বুঝিয়ে সুঝিয়ে বললাম, চিন্তার কিছু নাই, আপনি রেস্ট নেন, আমরা 4টার মধ্যে এসে পড়ব, ততক্ষণে নিশ্চয়ই আপনার পেট ঠিকঠাক হয়ে যাবে। মজনু ভাই একটা পোটলায় কিছু লবণ বেঁধে দিয়ে বললেন, ইয়ান রাখেন চাই বাইয়া, ঝর্ণাত খালি যোগ, আর খুব সাবধান, নাইমবার সময় তাতাই কইয়েন না। প্রদীপের কাঁধে হাত রেখে বললেন, তোমরা বাতিজা খেয়াল রাখিও। মজনু ভাইকে না হয় বুঝিয়ে সুঝিয়ে আশ্বস্ত করা গেল। বড় সমস্যা তো হলো ভুলুকে নিয়ে। ও ধরেই নিয়েছে আমরা যেখানে যাচ্ছি সেখানে ওকেও নিয়ে যাব। আমরাও মনে মনে নিয়ে যাওয়ার পক্ষে ছিলাম, কিন্তু বাদ সাধল স্বয়ং প্রদীপ আর নিউটন। ওদের যুক্তিটা অবশ্য শক্ত।
প্রদীপ বলল, ভাই ও ভিনপাড়ায় গেলে সেখানকার সব কুকুর ওর 12টা বাজাবে। ভুলু কি বুঝলো কে জানে, প্রদীপের দিকে অনুনয়ের দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাদের পায়ের কাছে এসে কুই কুই করতে লাগলো, যেন বোঝাতে চাইলো, দোহাই তোমাদের, আমাকে ফেলে যেও না। সোমান আমি ভুলুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভুলু, আমরা ফিরে এসে সন্ধ্যায় বারবিকিউ করব, মুরগি পোড়ানো হবে, তোর জন্য সব হাড্ডিগুড্ডি থাকবে। এখন ভালো ছেলের মতো এখানেই থাক, ঠিক আছে? ভুলু কান খাড়া করে সব শুনলো। শুনে টুনে আবার টুপ করে কান দুটো নামিয়ে বুঝিয়ে দিল, না, ঠিক নেই। আমরা আবার ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ঠিক আছে, শুধু হাড্ডিগুড্ডি না, তুই আজ মাংসও পাবি, খুশি এবার? ভুলু এবার সত্যি সত্যিই লেজ নাড়িয়ে আমাদের বিদায় জানালো। মজনু ভাই কোমরে হাত দিয়ে ভুলুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, ইজার সিস্টেমই আলাদা। সঞ্জুক পাড়ার শেষ মাথায় একটা দোতলা দালান। প্রদীপ বলল, এটা আমাদের প্রাইমারি স্কুল। বনগিরি হাই স্কুলে ভর্তি হওয়ার আগে এই স্কুলেই আমরা পড়েছি। শহরের বাইরে কিছু স্কুল থাকে, দেখলেই মন ভালো হয়ে যায়, মনে হয় এখানে যারা পড়ে তাদের মতো সুখী আর কেউ নেই। প্রদীপ নিউটনের স্কুলটা ঠিক তেমনই, ধানের চারার মতো সবুজ ঘাসে ঢাকা একটা মাঠ। মাঠের এক প্রান্তে হলুদ রঙের ছিমছাম দোতলা দালান। দোতলার জানালার কার্নিশে কিচিরমিচির জুড়ে দিয়েছে কয়েকটা শালিক। জানালার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটা বিশাল ছাতার মতো। সামনে জাতীয় পতাকা ওড়ানোর স্ট্যান্ড। ছুটির দিন বলে ওতে পতাকা উঠছে না, খালি স্ট্যান্ডের পাশে ধপধপে সাদা রঙের শহীদ মিনার, পেছনে সূর্যটা টকটকে লাল। স্কুলের দেয়ালে বাংলা ইংরেজির পাশাপাশি আরও কিছু ভাষার বর্ণমালা আঁকা। প্রদীপের কাছ থেকে জানলাম ওগুলো চাকমা, মারমা আর ম্রো ভাষার বর্ণমালা। মাঠের চারপাশে কদম, কাঠবাদাম, চালতা আর ইউক্যালিপটাসের সারি। ইউক্যালিপটাসের পাতা বাতাসে দুলছে অলস ভঙ্গিতে। মাঠে একদল ছেলে হইচই করে ফুটবল খেলছে। ওদের খেলতে দেখে আমাদের লোভ হলো। সোম জিজ্ঞেস করলো, আমাদের খেলতে নেবে? নিউটন বলল, খেলবেন? আমি স্যান্ডেল খুলতে খুলতে বললাম, অবশ্যই। সোম রীতিমতো ওয়ার্ম আপ শুরু করে দিল। প্রদীপ আর নিউটন আমাদের ভাবভঙ্গি দেখে হাসতে হাসতে সামনে এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে বলল, আমরাও খেলবো। মাঠের ছেলেগুলো বোধহয় প্রদীপ নিউটনকে বেশ সমীহ করে, তাই বিনা বাক্য ব্যয়ে খেলা থামালো। প্রদীপ আমি এক দলে, নিউটন আর সোম অন্য দলে। মাঠের ছেলেগুলোর বয়স আমাদের থেকে বেশি নয়, কিন্তু সবাই বেশ গাট্টা গোট্টা। সমস্যা হলো, ওরা বল পাস দেওয়ার চেয়ে একা একা কাটাকুটিতে বেশি আগ্রহী। আর বল যেখানে, মাঠের সবাই সেখানেই মৌমাছির মতো জড়ো হয়, পারলে গোলকিপারও। অবশ্য এ ধরনের খেলায় আলাদা একটা মজা আছে। তাই আমরাও বাকিদের মতো বল যেখানে আমি সেখানে নীতিতে খেলতে লাগলাম। সমস্যা বাঁধল সোম আর আমার চেহারা নিয়ে। কেবল চেহারাই নয়, আমাদের পরনের টি শার্ট আর প্যান্টও একই। এই সুযোগটা কাজে লাগালো সোম। আমাদের গোলপোস্টের কাছে গিয়ে আমাদের দলেরই এক ছেলের কাছ থেকে বল চেয়ে নিল ও। যে ছেলেটা বল পাস দিল সে বুঝতেও পারল না যে ওটা আমি নই। সোম তো বল পেয়েই দিল এক কিক, গোল। সরল মনে বল পাস দিয়ে ছেলেটা একেবারে বেকুব বনে গেছে। আমাদের দলের বাকি ছেলেগুলো হতভম্ব, এটা কি হলো? আমাদের দুজনের হাসি দেখে প্রথমে প্রদীপ আর নিউটন টের পেল আসল ঘটনা। ওরাও হাসতে হাসতে গড়াগড়ি। ধীরে ধীরে বাকিরাও মজা পেল ব্যাপারটায়। কিন্তু আমাদের দলের ছেলেরা শুরু করলো ভীষণ শোরগোল, না না, এটা চোট্টামি, এটা গোল হবে না। অন্য দলের ছেলেরা বলল, গোল গোল, এটা গোল। আমরা আর দেরি করলাম না, গোলমাল থেকে কেটে পড়লাম শুরুত করে। ডাঙ্গু লেক থেকে সঞ্জুক পাড়ার রাস্তাটার চেয়ে এই রাস্তাটা তুলনামূলক সহজই মনে হচ্ছে। কারণটাও সহজ, সঞ্জুক পাড়া থেকে চিঝি ঝর্ণায় যেতে নিচের দিকে নামতে হয়, তবে খুব বেশি নিচে নয়। পাহাড়ের নিচের দিকে নামাও নাকি ওপরে ওঠার মতো কষ্টসাধ্য। আমরা তো এখন পর্যন্ত কেবল ওপরের দিকেই উঠেছি, কাজেই নিচে নামার অভিজ্ঞতা হয়নি। নিউটন বলল, এই রাস্তা সহজ হলেও কঠিন হলো চিঝিতে নামা। মাটি থেকে খাড়া 200 ফুট নিচে নামতে হয়। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের কাছেও কঠিন? নিউটনের দিকে তাকিয়ে প্রদীপ চোখ মটকে বলল, আমরা তো ছোটবেলা থেকেই চিঝিতে যাই। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনাদের কাছে হয়তো কঠিন মনে হবে। নিউটন বলল, প্রথম প্রথম সবার কাছেই এটা কঠিন, ভয় পায়েন না, আমরা তো আছি। প্রদীপও সাহস দিল, ভয়ের কিছুই নাই, এত দূর উঠতে পারলে সামান্য নিচে নামা এমন কি। তবে কিছুক্ষণ পরপর পায়ের দিকে খেয়াল রাখবেন, এখানকার যোগ কিন্তু বিখ্যাত। সোম পকেটে হাত বুলিয়ে বলল, ওদের জন্য আছে মজনু ভাইয়ের আয়োডিনযুক্ত লবণ। সোমের বিজ্ঞাপনীয় স্টাইলের কথায় আমরা হেসে ফেললাম। নিউটন বলল, আচ্ছা, আয়োডিনে নাকি মানুষের মাথায় বুদ্ধি বাড়ে, তাহলে জোকেরও কি বুদ্ধি বাড়তে পারে না? নিউটনের কথায়ও হাসি এলো। ওর এই প্রশ্ন শুনে মনে হলো ছেলেটার মাথায় বুদ্ধি আছে। আমি বললাম, নিউটন, তোমাদের বাড়িতে কি আপেল গাছ আছে? আপেল গাছ? নিউটন মাথাটা ডানে বাঁয়ে নাড়িয়ে বলল, না, আমাদের এদিকে কোথাও আপেল গাছ নেই।
আমার প্রশ্নের মজাটা কেবল সৌমি ধরতে পেরেছে। তাই ও হে হে করে হেসে বলল, আরে নিউটন, তুমি তোমার মিতার কথা ভুলে গেছো? নিউটন এবার অবাকই হলো। কোন মিতা? বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কথা বলছি। নিউটন আর প্রদীপ এবার ব্যাপারটা ধরতে পেরে হেসে দিল। নিউটন বলল, ও আচ্ছা, বিজ্ঞানী নিউটনের কথা বলছেন। আমি ভাবলাম কে না কে। প্রদীপ বলল, ভাই আপনারা তো জানেন না, বিজ্ঞানী নিউটনের মাথায় আপেল পড়েছিল আর আমাদের এই নিউটনের মাথায়। প্রদীপ কথা শেষ করতে পারল না। নিউটনের মাথায় গাঁটটা মেরে বসল। নিউটনের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। প্রদীপের অর্ধেক কথায় আমরা মজার ঘ্রাণ পেয়ে গেছি, তাই ওকে চেপে ধরলাম। কি এই নিউটনের মাথায় কি? নিউটনের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে প্রদীপ বলবো? নিউটন আবার গাঁটটা মারার জন্য হাত বাড়াতেই প্রদীপ এক লাফে দূরে সরে গিয়ে বলল, ছোটবেলায় নিউটন ওদের ঘরের নিচে বসে খেলছিল, তখন ওর ছোট ভাই ওপর থেকে ওর মাথায় হা হা হা। নিউটন এবার সুযোগ বুঝে প্রদীপের মাথায় একটা রামগাঁটটা মেরে বসলো। প্রদীপের সঙ্গে সঙ্গে আমরাও হাসতে হাসতে রাস্তায় বসে পড়লাম। নিউটন হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বলল, আর স্কুলে যে সবার সামনে তোর প্যান্ট ফেটে গেল সেটা বলবো? প্রদীপ হাসতে হাসতেই বলল, বলার আর বাকি রাখলি কি? আমরা জানতাম পাহাড়ের ছেলেরা একটু চুপচাপ প্রকৃতির হয়, কিন্তু প্রদীপ নিউটনকে দেখে ভুলটা ভাঙল। দুই বন্ধুর খুনসুটি দারুণ লাগছে। ওদের কথায় এত হাসলাম যে পেটের ভাত হজম হয়ে গেল। ভাগ্যিস একটু দূরে একটা লোকের দেখা পেলাম, যার হাতে অনেকগুলো সোনালি রঙের ছোট ছোট আনারস ছিল। লোকটার কাছ থেকে কয়েকটা আনারস নিয়ে কেটে কুটে খাওয়ার পর মনে হলো পেট কিছুটা শান্ত হয়েছে। আনারস খেয়ে সৌম্যর ব্যাগ থেকে স্কেচবুক বের করে প্রদীপ নিউটনকে বলল, আমার সামনে চুপচাপ বসো। ওরা একে অপরের মুখ চাওয়াচাই করছে। আমি বললাম, দাঁত বের করে হাসো, খবরদার 1 সেকেন্ডের জন্য মুখ বন্ধ করবে না। নির্দেশ দিয়ে আমিও ওদের সঙ্গে দাঁতের দোকান খুলে বসলাম। চ্যালেঞ্জটা আসলে কঠিন। 1 মিনিটের বেশি বাদরের মতো দাঁত মেলে রাখা প্রায় অসম্ভব, কারণ কিছুক্ষণের মধ্যেই ভীষণ হাসি আসে। তখন আবার মুখটা স্বাভাবিক করে হাসি হাসি ভাব ফুটিয়ে তুলতে হয়। সৌম্য অবশ্য বেশি সময় নিল না। মিনিট 10-এর মধ্যেই প্রদীপ নিউটনের একটা ক্যারিকেচার এঁকে ফেলল। নিউটনের মাথায় একটা পাখি করে দিচ্ছে। প্রদীপ আবার ওই পাখিটাকে বলছে গ্রেট জব। ক্যারিকেচার দেখে ওদের আর হাসি থামে না। সোম বলল, হাসতে হাসতেই তো আনারস হজম করে ফেললে। আমি বললাম, আচ্ছা, ভুলুকে যে সন্ধ্যায় বারবিকিউয়ের কথা বলে এলাম, এটার কি ব্যবস্থা হবে? নিউটনকে দেখিয়ে প্রদীপ বলল, নিউটন বারবিকিউ এক্সপার্ট। বনগিরিতে তো আমরা হোস্টেলে থাকি, সেখানে বারবিকিউ করে ও ওস্তাদ হয়ে গেছে। তাই নাকি? বাহ, তাহলে তো তোমরা ব্যবস্থা করবে নাকি? প্রদীপ নিউটন দাঁত বের করে হেসে বলল, অবশ্যই ভাই। সোমবার 6 অক্টোবর 2014। চিঝি ঝর্ণায় দুর্ঘটনা। প্রায় সমতল পথ ধরে হাঁটতে বেশ লাগছে। সমতলের মধ্যেই পথের দুপাশে সবজির ক্ষেত, পানের বরজ। সবচেয়ে বেশি চোখে পড়ছে ভুট্টার ক্ষেত। ভুট্টা তোলা শেষ। ক্ষেতে কেবল ভুট্টার গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের তাপে শুকিয়ে রং হারাচ্ছে। তেমনই একটা বিশাল ভুট্টা ক্ষেত পেরোনোর পর নিচু ঢাল ধরে নামতে হলো। কিছুটা নিচে নামতেই হাতের ডানে ছবির মতো সুন্দর একটা জুম ঘর, পাশে একটা ঝাঁকড়া মাথার গাছ। প্রদীপ নিউটনকে জিজ্ঞেস করলাম, তোমরা জুম ঘরে থেকেছ? দুজনে একসঙ্গে বলল, হ্যাঁ। কত থাকলাম? সোম বলল, রাতে ভয় করে না? প্রদীপ বলল, একেবারে তো একা থাকি না, সাথে বড় কেউ থাকে। নিউটন বলল, ওখানে রাতে না থাকলে বুঝিয়ে বলা যাবে না যে কেমন লাগে। মনে করেন গভীর রাতে পোকামাকড়ের চলাফেরার আওয়াজও পাওয়া যায়, তবে সবচেয়ে বিপদ হয় হাতি নামলে। এদিকে হাতি নামে? হ্যাঁ নামে। অনেক দিন হয় নামে না, কিন্তু নামে। আর নামলে সর্বনাশ। 3 বছর আগে এই চিঝিপাড়ায় 2 জন মারা গেছে। সোম বলল, আচ্ছা, তোমাদের এদিকে নাকি একটা চিতা দেখা গেছে, শুনেছ কিছু? প্রদীপ বলল, হ্যাঁ, গতকাল কাকার চায়ের দোকানের লোকজন বলাবলি করছিল। এই চিতা কি ভয়ঙ্কর? মানুষের ক্ষতি টতি করে নাকি? নিউটন আশ্বাস দিয়ে বলল, আরে ভাই, অত টেনশনের কিছু নাই। নিউটনের কথা শেষ হতে না হতেই খেয়াল করলাম ঝর্ণার শব্দ আরও জোরালো হচ্ছে। আর ঠিক তখনই আমরা চিঝিপাড়ায় পা রাখলাম। এই পাড়াও সঞ্জুক পাড়ার মতো ঝকঝকে, তবে অত বড় নয়। পাড়ার শেষ মাথা থেকে একটা মাঠ পেরোতেই আমরা হাজির হলাম চিঝি ঝর্ণায় নামার অদ্ভুত খাড়া পথটার সামনে। এই ভর দুপুরেও জায়গাটা ভীষণ নির্জন, আর চারপাশে বিকেল বিকেল ভাব। অন্য জায়গার চেয়ে এখানকার গাছপালা আরও গাঢ় সবুজ। এই গাঢ় সবুজ আর ঝর্ণার একটানা শব্দে বুকের ভেতর কেমন ছমছম করে। অপূর্ব রহস্যময় এক পরিবেশ। তবে মন খারাপ হয়ে গেল ঝর্ণায় নামার মুখে সমতল জায়গাটা দেখে। চিপস, চকলেট, বিস্কুট থেকে শুরু করে 1 টাইম প্লেটের যেন মেলা বসেছে। দেখেই বোঝা যাচ্ছে মানুষ এখানে ঘুরতে এসে খাওয়া দাওয়া করে, আর এসব ফেলে চলে যায়। সোম ওসব দেখে বলল, এত দূরে এসে কিছু স্মৃতিচিহ্ন রেখে যেতে হবে না? স্মৃতি তুমি বেদো না।
প্রদীপ ওদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমে আমি নামি, তারপর আপনারা দুজন, পেছনে থাকবে নিউটন, আমি যেভাবে বলবো সেভাবেই নামবেন। প্রদীপের কথা শুনে মনে হলো ওর বয়স আমাদের চেয়ে কয়েক বছর বেড়ে গেছে। তাই আমি একেবারে বাধ্য ছেলের মতো বললাম, ঠিক আছে ওস্তাদ। সৌম্য জুড়ে দিল, বামে প্লাস্টিক, পথ তো নয় যেন বিভীষিকা। প্রাচীন কচ্ছপের খোলসের মতো পাথর বেয়ে নিচে নামতে হচ্ছে। কিছু জায়গা তো মারাত্মক পিচ্ছিল, সামান্য অমনোযোগী হলেই পা পিছলে আলুর দম হতে হবে নিশ্চিত। দুই পা তো আছেই, দুই হাত, এমনকি কাঁধ, পিঠ আর উড়োও কাজে লাগাতে হচ্ছে এই পথ দিয়ে নামার সময়। আর প্রতিটি পাথর বেয়ে নামার সময় একটা কথাই মনে হচ্ছে আমার, মানুষ কেন এই পথ বেয়ে নামে? উত্তরটা পেলাম শেষ পাথরটা বেয়ে চিঠি ঝর্ণার সামনে দাঁড়ানোর পর। একেই বলে সুন্দর। 200 ফুট উঁচু থেকে প্রচণ্ড কিন্তু একটা দারুণ ছন্দে সাদা জলরাশি নিচের বড় বড় পাথরে আছড়ে পড়ছে। পাহাড়ের ওই উঁচুতে যেন কোনো দুরন্ত নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে। তুষারের মতো জলকণা হাওয়ার তোড়ে উড়ে উড়ে যাচ্ছে চারপাশে। সূর্যের আলোতে সেখানেই ফুটে উঠছে রংধনুর 7 রং। আর সে কি দারুণ শো শো আওয়াজ! কাউকে কিছু বলতে হচ্ছে ভীষণ জোরে জোরে, না হলে কিছু শোনার উপায় নেই। স্বাভাবিকভাবেই ঝর্ণার সামনে আমরা বাদে আর কেউ নেই। এমনি সময় মানুষের ভিড় লেগে থাকে। এত নির্জন আর চারপাশে পাহাড় ঘেরা বলেই জায়গাটা একই সঙ্গে গা ছমছমেও সুন্দর, কিন্তু একই সঙ্গে কোথায় যেন একটা বিষণ্ণ ভাব আছে। প্রদীপ আর নিউটন না এলে আমরা বোধহয় এখানে বেশিক্ষণ থাকতে চাইতাম না। তবে কপাল বলে একটা কথা আছে, বেশিক্ষণ থাকাও হলো না। অনেক দূর হেঁটে এসে আমরা ঘেমে নিয়ে একাকার। ভেসে আসা জলকণা হাতছানি দিয়ে ডাকছিল ঝর্ণার নিচে যেতে। ইচ্ছে মতো গোসল করার জন্য এর চেয়ে ভালো জায়গা হয় না। তাই সোম নাচতে নাচতে ঝর্ণার নিচে চলে গেল। প্রদীপ আর নিউটন হাত ইশারা করে জোরে জোরে কিছু একটা বলতে যাচ্ছিল। সোম কিছু শুনল না বোধহয়। ও গিয়ে দাঁড়ালো ঝর্ণার নিচের একটা প্রকাণ্ড পাথরের ওপর। আমি কেবল ফোন বের করে ক্যামেরা অন করব, সেই মুহূর্তে সোম সাই করে কার্টুন চরিত্রের মতো বাঁ পাশে পড়ে গেল। ঘড়ির কাঁটা 12টার ঘর থেকে মুহূর্তের মধ্যে 9টার ঘরে নেমে আসার মতো একটা ব্যাপার। দৃশ্যটা দেখে খিক করে একটা হাসি বেরিয়ে এলো আমার পেট থেকে। মানুষ পড়ে গেলে কেন যে হাসি পায় তা আমি জানি না। হাসি সামলে দেখি সোম খ্যাক খ্যাক করে হাসছে। প্রদীপ নিউটনও হাসতে হাসতে উদ্ধারকারী জাহাজ রুস্তমের মতো ওকে টেনে তুলতে গেল। ঝর্ণার নিচ থেকে শুকনো জায়গায় নিয়ে আসার পরও আমাদের হাসি আর থামে না। হাসতে হাসতেই টের পেলাম এইমাত্র আমরা একটা মহা 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 বিপদ থেকে রক্ষা পেয়েছি। কিন্তু আসলেই কি পেয়েছি? কারণ সোম শুকনো জায়গায় এসে চোখ মুখ কুঁচকে বাঁ পা চেপে ধরল। ব্যথা পেয়েছিস? সোম দাঁতে দাঁত চেপে বলল, মনে হচ্ছে। প্রদীপ বলল, ভাই আপনাকে তো মানা করেছিলাম, ওই জায়গাটা ভয়ানক পিছলা, মচকে যায় নাই তো? সোম পাটা সোজা করার চেষ্টা করতে করতে মুখ কুঁচকে বলল, মনে হয় না। আমরা সোমের পাটা সোজা করে ধরলাম। হাঁটু ঠিক নিচে চোট পেয়েছে আর মাথাটা বেঁচে গেছে বাঁ হাতটা ঠিকমতো আড়াআড়িভাবে পড়েছিল বলে। হাতের চোট অত বেশি না, কিন্তু পায়ের ওই জায়গাটা ধীরে ধীরে লাল হয়ে গেল। আর তখন থেকেই মনে হতে লাগলো এই জায়গাটা অপয়া। চারপাশে সব কিছু আরও ভুতুড়ে লাগতে শুরু করলো ধীরে ধীরে। সোমের ওপর রাগও হচ্ছে ভীষণ। বেকুবের মতো ওদিকে যাওয়ার কোনো দরকার ছিল? সোম দ্বিগুণ বিরক্ত হয়ে বলল, তুই সারাক্ষণ জ্ঞান দিস না তো? তুই জানতি ওই জায়গাটা যে এত পিছলা? কথা তো সত্য, আমিও জানতাম না যে পাথরটা এত পিচ্ছিল। তারপরও বললাম, প্রদীপ আর নিউটন যে এত করে মানা করছিল তা শুনবি না? শুনলে কি আর যেতাম? আমাদের কথাবার্তায় ঝগড়ার আভাস পেয়ে প্রদীপ এলো মিটমাট করতে। বলল, ভাই আমাদের মনে হয় এখন উঠে যাওয়া ভালো। নিউটনও সায় দিল, হ্যাঁ, দেরি হলে পা আরও ফুলে যাবে, তখন ওপরে ওঠা কঠিন হবে। সোম একেবারে অপরাধীর মতো মিনমিন করে বলল, থাকি না আর কিছুক্ষণ। আমি আর ওর কথায় কান দিলাম না। শেষবারের মতো বিচিত্র জায়গাটার চারপাশে চোখ বুলিয়ে পা রাখলাম ওই ভয়ঙ্কর পাথরের প্রাকৃতিক সিঁড়িতে। সবার ওপরে প্রদীপ, তারপর সোম, তারপর আমি, সবশেষে নিউটন। যতটা ভেবেছিলাম সোমকে ততটা সাহায্য করতে হচ্ছে না। ও বেশ শক্ত ধাতের। মা বলতো ও নাকি ছোটোবেলায় কথায় কথায় পড়ে যেত, হয় খাট থেকে, নয়তো টেবিল থেকে, নয়তো চেয়ার থেকে। ওভাবে পড়তে পড়তে হয়তো ও শক্ত হয়ে গেছে। যা হোক, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওঠার ফলে স্বাভাবিকভাবের চেয়ে সময় বেশি লাগলো। শেষমেশ ওপরে ওঠার পর মনে হলো অভিশপ্ত এক কূপ থেকে উঠে এলাম। ওপরে উঠেও সোম মিনমিন করে বলার চেষ্টা করলো, এখানে না হয় কিছুক্ষণ বসি। আমি এবার হুমকিই দিলাম, আর একটা কথা বলবি তো ওই পায়ে লাথি মেরে ঝর্ণায় ফেলে চলে যাব। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। সোম আমার বাজে আচরণ গায়ে মাখলো না, তাই আর ঝগড়াও বাঁধল না। আমরা রওনা হলাম সঞ্জুক পাড়ার দিকে। পা টেনে টেনে হাঁটতে লাগলো সোম। চিঝিপাড়ায় যাওয়ার পর আমরা একটু জিরিয়ে নেওয়ার জন্য বসলাম। প্রদীপ আর নিউটন কি একটা গাছের পাতা হাতে কচলে সোমের পায়ে লাগিয়ে দিল। এটা নাকি পাহাড়ি চিকিৎসা, কেউ ব্যথা ট্যাথা পেলে
এই পাতা ম্যাজিকের মতো কাজ করে। পাতাটা হয়তো ভালোই কাজ করলো, কারণ যতটা ভেবেছিলাম ততটা সময় লাগলো না সঞ্জুক পাড়ায় ফিরে আসতে। তারপরও দেরি তো হলোই। ফেরার কথা ছিল বেলা 4টায়, এলাম বিকেল 5টার আগে আগে। প্রদীপ আর নিউটন ওদের বাসায় চলে গেল, বলল সন্ধ্যায় আসবে। আমরা বাসায় ফিরে মজনু ভাইকে পেলাম না। হয়তো পেট এখনও ঠিক হয়নি, প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছেন। সোমের পা কিছুটা ফুলে গেছে, মুখে না বললেও বোঝা গেল বেশ ব্যথা পেয়েছে। সারাদিনের ক্লান্তি, তার ওপর পেটে প্রচণ্ড খিদে। আমাদের কথা ছিল ফিরে এসে মজনু ভাইয়ের সঙ্গে ভাত খাবো। তার খোঁজ নেই বলে সোমের পায়ে ওষুধ লাগিয়ে দিয়ে রুটি কলা খেতে দিলাম। পেইন কিলার খেয়ে ও শুয়ে পড়লো। আমিও রুটি কলা খেয়ে একটু গড়িয়ে নেব কিনা ভাবছিলাম, কিন্তু মজনু ভাই তখন লাপাত্তা। ফোন করেও পেলাম না। মনটা খচখচ করছে। ফোনের চার্জ শেষ। এমন তো হওয়ার কথা নয়। মনে খটকা লাগছে। আকরাম লোকটার সাবধানবাণী কানে বাজছে ভোরের অসহ্য অ্যালার্মের মতো। আমি চোখ মুখে পানি দিয়ে এসে কাপড় বদলে নিলাম। সোম ততক্ষণে ঘুমে কাদা। তারপরে ওকে ডেকে তুলে বললাম, সন্ধ্যা হচ্ছে, মজনু ভাই ফেরেন নাই, ফোনও অফ, আমি একটু দেখে আসি, তুই ঘুমা। সোম ঠিক আছে বলে আবার পাশ ফিরল। বাইরে বেরোতেই খেয়াল করলাম পাহাড়টা যেন ঘুমের প্রস্তুতি নিচ্ছে। এখানকার নিয়মই এটা। সবাই পাখির মতো ঘুম থেকে জেগে ওঠে ভোরের আলো ফোটার আগে, ঘুমাতে যায় দিনের আলো নেভার পরপরই। হাঁটতে হাঁটতে চায়ের দোকানের সামনে এলাম আমি। কোত্থেকে যেন ভুলু ছুটে এলো। সারাদিন পর আমাকে দেখে লেজ নাড়তে লাগলো। ওকে একটা পাউরুটি কিনে দিয়ে বললাম, ওই বাসার সামনে গিয়ে আমার ভাইকে পাহারা দিয়ে আমি আসছি। ভুলু সত্যি সত্যিই বাসাটার সামনে চলে গেল। চায়ের দোকানি মানে প্রদীপের কাকাকে মজনু ভাইয়ের কথা জিজ্ঞেস করায় বললেন, বিকেলে তো দেখলাম এদিক দিয়েই গেল, কং পাহাড়ের ওদিকে গেল কি না। আমি আচ্ছা বলে পা বাড়ালাম কং পাহাড়ের দিকে। কং পাহাড়ের গোড়ায় যেতে না যেতেই ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। আমার চোখের সামনে কং পাহাড়ের ওপর থেকে একটা লোক পড়ে গেল। হতভম্ব হয়ে পড়লাম আমি। এক পাও নড়াতে পারলাম না। মজনু ভাইয়ের নাম ধরে ডাকলাম কয়েকবার, কেউ সাড়া দিল না। কোনো রকমে ফোন করলাম সোমকে। তৃতীয়বারের মতো রিং হওয়ার পর সোম ফোন ধরল। আর আমি ঢোক গিলে বললাম, সোম একটা লোক পড়ে গেছে, একটা লোক পড়ে গেছে। সোম ঘুম ঘুম কণ্ঠে বলল, মানে? সোম একটা লোক কং পাহাড়ের ওপর থেকে পড়ে গেছে। সোম বোধ হয় এবার কিছুটা আঁচ করলো। তুই কোথায়? আমার মেজাজ খারাপ হয়ে গেল। গাধা, আমি পাহাড়ের নিচে, মজনু ভাইকে। ব্যাস, এতটুকু বলার পরই পেছন থেকে কেউ আমার মুখ চেপে ধরলো, হাতের ফোনটাও কেড়ে নিল। ঝটকা মেরে ছুটে বেরোনোর চেষ্টা করতেই পেছন থেকে চেপে ধরলো গলা। সামনে এলো দুইটা লোক, কালো মুখোশ পরা, চোখ আর মুখের অংশটুকু খোলা। পেছনে কতজন তা খেয়াল করতে পারলাম না, তবে সামনের একজনকে চিনে ফেললাম। শরীরের সব শক্তি দিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিলাম আমি। লোকটার নাম উচ্চারণ করার চেষ্টা করতে পেছন থেকে কেউ একজন আমার গলা চেপে ধরল। চোখের পলকে মাটিতে ফেলে দিল ল্যাং মেরে। মুখ চেপে ধরলো আরও শক্ত করে। মাটিতে উপর করার মুহূর্তে মুখ চেপে ধরা হাতটা একটু আলগা হতেই আঙুলে দিলাম কামড়। পাগলা কুকুরের মতো ঘ্যাঁক জাতীয় একটা শব্দ করে লোকটা আমার ডান কানে প্রচণ্ড জোরে ঘুষি মেরে বসলো। মনে হলো শব্দযন্ত্র পরীক্ষা করার সময় মাইক থেকে যে তীক্ষ্ণ চি শব্দ হয়, তেমন একটা শব্দ মাথার ভেতরে বেজে যাচ্ছে। চোখের সামনে সব গভীর অন্ধকারে ঢেকে যাওয়ার মুহূর্তে কেবল চিনে ফেলা লোকটার মুখ আমার চোখে ভাসলো।